বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচা মানুষ বাঁচা আন্দোলন থেকে আয়োজিত দিবস উপলক্ষে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, দেশ বাঁচা মানুষ বাঁচা আন্দোলন সংগ্রামের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় রফিক ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, দেশ বাঁচা মাছ বাঁচা আন্দোলনের সংগ্রামী বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ এই ফেলানি হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, কিন্তু বিগত সরকার এই ব্যাপারে কোনোদিন কোনো স্বার্থকের কোনো কথা বলেনি। যখনই সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলে, মিডিয়াতে বলে, সরকার এক কান্দে শোনে আর কান্দে বের করে দেয়। কোনোদিন তা সুরাহা করার চেষ্টা করেনি। ফ্যামিলি তো যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারপরে আরো কত ফেলানি লাশ আমাদের সীমান্ত পড়েছে, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বলতেন সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হলেই উনি বাংলাদেশের মানুষকে দোষারোপ করতেন। এমনও বলতেন যে ওখানে গেলে বোমা মারলে, গুলি করলে, গরু চুরি করতে গেলে, অবৈধ কিছু আনতে গেলে মারতে তো পারি। কত বড় অসহায় অবস্থা আমাদের দিন যাপন করতে হয়েছে। তাই আজকে বলবো, এখন সেই নতজানু সেই সরকার বিদায় হয়েছে বাংলাদেশের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তাই এখন যেন আমরা আর কোনো ফেলানির লাশ দেখতে না পাই, এইটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। পরিষ্কার করে ভারতকে বলে দিতে হবে, আমাদের সীমান্তে, ভারতের সীমান্তে যদি একজন বাংলাদেশের লাশ পড়ে, আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং এইটা পরিষ্কার করে বলতে চান, ভারত অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ। এক সময় দেশের মানুষ সবাই মনে করেছিল ভারত যেহেতু আওয়ামী লীগকে সমর্থন করে, ভারত যেহেতু বারবার আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা বসান, ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের পিছনে, ততদিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। ভারত বারবার বলেছে আওয়ামী লীগ যাওয়ার টেস্টের এবং কাস্টের এবং ফ্রেন্ড, তারা আমাদের পরীক্ষিত এবং আমাদের বিশ্বস্ত বন্ধু। তাই আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা রাখতেই হবে। কিন্তু দেশের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের অত্যাচার, দেশের মানুষের উপর নির্যাতন করা, ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্ররা আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছিলাম। সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা বিগত সরকারকে আমরা বিদায় করেছি। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একটা দেশের সরকার পরিবর্তন হলো, একটা ফ্যাসিস্ট, একটা গণহত্যাকারী সরকার পরিবর্তন হলো, অর্থাৎ প্রতিবেশী একটা দেশ কিভাবে তার পরবর্তী সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে। প্রতিনিয়ত বর্তমান সরকারকে বেকায়দা ফেরার জন্য প্রতিনিয়ত ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাই বলতে চাই, ভারতের আশেপাশে যতগুলি রাষ্ট্র আছে, একটি রাষ্ট্র ভারতের দাবিদারি করে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বর্তমান সরকারকে বলতে চাই, এবং মানুষের জোয়ার, মানুষের সহযোগিতায়, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আল্লাহর রহমতের দেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। আমরা ভারতের কাছে নততর হয়ে থাকবো না, মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকবো। যেমন আপনারা একবার দেখেছেন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব যখন ছিলেন, কিভাবে ভারতের বিএসএফ আমাদের অভ্যন্তরে ঢুকে হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, কিভাবে তার জবাব দেওয়া হয়েছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারত যত রাষ্ট্রে হোক না কেন, আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ, আমরা 16 কোটি মানুষ আমরা না, কিছু গোলাম এখানে ভারতে আছে। গোলামগুলিকে বাদ দিলে বাদ থেকে মানুষ ওই ভারতের অন্যায় নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। অতএব সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমার বক্তব্য বাড়াবো না। ফেলানি আত্মার পথে সম্মান প্রদর্শন করছি, তার মাত্রাত কামনা করছে। পাশাপাশি বর্তমান সরকার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসেছেন সংস্কার করেন, সীমিত সময়ের ভিতরে প্রত্যাশা করে 25 সালের মধ্যে একটি নির্বাচন দিন, দেশের মানুষকে
তাদের সরকার বানানোর সুযোগ দেন। বিগত 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু আজকে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, এই সরকারের ছত্রছায়া থেকে কেউ কেউ আজকে রাষ্ট্রের সমস্যার কথা চিন্তা না করে, দেশের মানুষের দুরবস্থার কথা চিন্তা না করে, এই যে প্রশাসনিক বিভিন্ন যুগের ব্যর্থতা সেদিকে চিন্তা না করে, নজর না দিয়ে শুধু বিএনপি থেকে তারা আন্দোলন তোলার চেষ্টা করছে। কোনো দল বিএনপির নাম ধরে, কোনো দল আকার ইঙ্গিতে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করছে। পরিষ্কার করে বলতে চাই, 17.5 বছর আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। অতএব বিএনপির বিরুদ্ধে আন্দোলন না তুলে বা সামনের দিকে কিভাবে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষকে আমরা কিভাবে সামনে একটা সুন্দর দেশ উপহার দেবো, একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা উপহার দেবো, সেই দিকে সরকারকে নজর দেওয়ার প্রত্যাশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে আজকে হাত তুলে মদত করি, হে আল্লাহ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য কতবার চেষ্টা করেছে, কতবার বলেছে, ব্যক্তিগতভাবে বলেছে বিগত সরকারের কাছে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করে পাঠিয়ে দেন। উনি যদি না আসেন, কতদিন না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি না আসেন শেষ পর্যন্ত, তার কারণে আমার যদি ফাঁসি হয়, আমার ফাঁসি নিয়ে, আমি ফাঁসির দণ্ড নিয়ে আমি হাসতে হাসতে বলে যাবো, তারপরে দেশকে কলঙ্কমুক্ত না হয় সেই কথা বলেছিলাম। তারপরেও সরকার কিন্তু সে কথা শুনে নাই। আজকে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া উন্মুক্ত, বেগম খালেদা জিয়া আজকে বিদেশে চিকিৎসাধীন যাচ্ছেন। আল্লাহ তাকে সুস্থ ফিরিয়ে দিয়েছেন। প্রত্যাশা করবো নেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ। বাংলাদেশ একটি আধুনিক শিল্প দিবসের এবং কৃষি দিবসের দেশ রবীন্দ্রনাথ গড়ে তুলবেন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আগামী রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ ভরসা আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি KM রকিবুল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় জনাব শামসুজ্জামান দুদু ভাই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, পলাশ ভাই, ফরিদ ভাই, খোকন ভাই, ফাতি ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেবেন প্রধান অতিথি। আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমরা গতকাল দেখলাম একটি রাজনৈতিক দল তারা বক্তব্য দিলেন, সেই রাজনৈতিক দলের প্রধান বক্তব্য দিলেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি তিনি ফ্লাইং চেক দিয়ে দিয়েছেন, যতদিন ইচ্ছা ততদিন তিনি থাকবেন। আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে প্রশ্ন করতে চাই, নির্বাচনকে কেন ভয় পান? জনগণ বাংলাদেশে নির্বাচন চাচ্ছে। নির্বাচনের জন্য দিশাহারা মানুষগুলো গত 17 বছরে রাজপথে প্রাণ দিয়েছিল। আজকে আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনি বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকারকে আপনি ফ্লাইং চেক দিয়েছেন। জনগণ তো ফ্লাইং চেক দেয়নি। জনগণের চাওয়া এবং পাওয়া অচিরে একটি জাতীয় নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা এই ফেলানির যেই বিচার, সেই ফেলানির হত্যার বিচার আমরা চাইতে পারবো। আমরা জানি আপনারা যারা রাজনৈতিক দল নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, আপনাদের রাজনৈতিক যেই প্রদর্শক সেটা নেই বিধায় আজকে এই ধরনের কথা বলছেন। যদি জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না, যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আমরা বলতে চাই অচিরেই জাতীয় নির্বাচন যে বড় মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ
করবে অন্তর্বর্তী সরকার। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের 5টি দাবি আজকের এই নাগরিক সমাবেশে ফেলানী হত্যা দিবস উপলক্ষে এই 5টি দাবি বলে আমি আমার কথা শেষ করতে চাই। ফেলানী ট্র্যাজেডি আমাদেরকে পরাধীনতার তথ্য দলিল এমন অনেক কিছুই আছে যা বলার চেষ্টা করতে হবে। আমাদের 5টি দাবি, সেই দাবি হলো 1 নম্বর দাবি ফেলানীর নামে একটি সড়ক নামকরণ করতে হবে। দ্বিতীয় আমাদের যে দাবি ফেলানীর পরিবারের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী দিতে হবে। তৃতীয় যে দাবি আন্তর্জাতিক আদালতে ফেলানীর হত্যার বিচার করা হোক। 4 নম্বর যে দাবি ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি সীমান্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই 5টি দাবি যদি পূরণ করতে হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আজকে অন্তর্বর্তী সরকারকে কিছু রাজনৈতিক দল উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা বলার চেষ্টা করছে তাদের পাশে আছেন। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই তাদের জনগণের কোনো ভিত্তি নাই, তাদের কথার পর ভিত্তি করে যদি নির্বাচন না দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। শেষ কথা হলো অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই ফেলানী যে দিবস, ফেলানী হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব শামসুজ্জামান দুধ ভাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি জনাব ইসলাম আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, 90 গণঅভ্যুত্থানের অন্যতম শিকড় সালার সাবেক ছাত্র নেতা জনাব হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন করে নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ফেলানী জুয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। বন্ধুরা, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ এ পর্যন্ত নেই নাই যেটা বন্ধু রাষ্ট্রের প্রতি কোনো দেশ নিয়েছে, কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে কিনা। আজ 53 বছরের ঘটনাগুলি যদি আমি সামনে আনি তাহলে মনে হবে ভারত এ যাবৎ কালের যখনই যে পদক্ষেপ নিয়েছে তা কোনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ দেশ নিতে পারে না, অথচ ভারত দাবি করে তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসাবে মনে করে। স্বাধীনতার পর
আমাদের দেশের সম্পদ ভারতের সেনাবাহিনী সহ তাদের সেই সময় যে জনগণ, ভারতের জনগণ লুটপাটকারীরা আমাদের দেশে ঢুকেছিল ৭১-১৬ ডিসেম্বর পরে পরে, যা কোনো ভাষায় বর্ণনা করা যাবে। দেশের অস্ত্র শস্ত্র ফেলে যাওয়া, পাকিস্তানিদের অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে। দেশের সম্পদ নানানভাবে তারা লুটপাট করেছে। এর পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা শহীদ জিয়া রহমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ আফগানিস্তানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে একটি অসাধারণ চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের জন্য, এবং পরবর্তী সার্ক গঠনও করা হয়েছিল এবং সার্কের প্রয়োজনীয়তাও আমরা দেখেছিলাম। কিন্তু ভারত একসময় তার অসহযোগিতাপূর্ণ কারণে এই সার্ক এখন বলা যায় বিলুপ্তই হয়ে গেছে, কোনো কার্যকর না। ভারতের বিগ ব্রাদার সুলভ, বড় ভাই সুলভ, মোড়ল সুলভ দৃষ্টিভঙ্গির কারণে সার্কের মৃত্যু ঘটেছে। বন্ধুরা, এই যে বাংলাদেশের গত ৫ মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে যে একজন হত্যাকারী এবং ওই সময় ১ মাসে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে, বাংলাদেশের সব থেকে লুটেরা, সব থেকে ভয়ঙ্কর শাসক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ড রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ যে ফালানিকে হত্যা করেছে। এবং এখানে একজন একেবারে পরিসংখ্যান উল্লেখ করে মানে কত তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে বাংলাদেশের নাগরিককে, সেটি সেই হিসাবে ওই দেশটি হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয় না। তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে, লুটেরাকে জায়গা দিয়েছে, গণতন্ত্র বিনাশীকে জায়গা দিয়েছে, যিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, শেখ হাসিনা, মুজিবের কন্যা, তাকে জায়গা দিয়েছে। এ ভাবা যায় না পৃথিবীতে এরকম বন্ধুত্বপূর্ণ দাবিদার একটা রাষ্ট্র সেই দেশের হত্যাকারীকে, সেই দেশের লুণ্ঠনকারীকে এইভাবে জায়গা দিয়েছে। আবার তারা আমাদের দেশের সেনাবাহিনীর উপরে দোষ চাপাচ্ছে নাকি সেনাবাহিনী তাকে পৌঁছে দিয়েছে। এ কি ভয়ঙ্কর অভিযোগ। এই দেশটি আপনারা দেখবেন সারা বিশ্বে আমরা কিন্তু ভারতের মতো কাঁটা তার দিই নাই, ভারত কাঁটা তার দিয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে, সীমানায়। সেই জন্য আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু কথা বলি, বাঙালি বীরের জাতি যদি একবার ঘুরে দাঁড়ায়, যদি একবার সংগঠিত ভাবে ভারতের এই অন্যায় অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায়, ভারত কিন্তু রেহাই পাবে এটা আমি মনে করি না, এটা মনে করি না। এ জাতি প্রশিক্ষিত জাতি হিসাবে, সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ভারত করে না। 7 দিন 10 দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে এটা তারা দাবি করে, আমি মনে করি না। তাদের 10-15 হাজার সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় 14-15 হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সংগ্রাম, আমাদের দেশের মুক্তিযুদ্ধ। সেই জন্য বন্ধুরা, ভারতের দাবি অসার দাবি, ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না। কি ভয়ঙ্কর দেখেন, ফালানি একটা কিশোরী, তাকে মেরে 5 দিন কাঁটা তারে ঝুলিয়ে রাখছিল, সেই পরিবার দাবি করেছে বিচারের, অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্যতা। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে, ফাঁসি দেওয়ার নামে,
ভারতে সেই তামাশা গেছে পেছানো একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্য। বন্ধুরা, আমি বেশি কথা বলি না, শুধু এতটুকু বলি, ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাঁদে আপনারা পা যেন না দেন, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। ভারত যা চাচ্ছে, অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে, সেই ভূমিকা রোধ করার চেষ্টা করছে ভারত, যেটা হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছিল। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। অনতি বিলম্বে, যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনের যে প্রত্যাশা করেছেন, আমরা তার প্রতি সমর্থন জানাই। এই নির্বাচনটা যে কোনো মূল্যে ওই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যে সংকট দেখা দিয়েছে, বাজারে আগুন, নিরাপত্তায় ভয়ঙ্কর অচল অবস্থা, ব্যবসা বাণিজ্যে অচল অবস্থা, সব জায়গায় যে অস্থিরতা, যদি নির্বাচনের দিকে আমরা জাতিকে নিয়ে যেতে পারি, ঘোষণা করতে পারি, তাহলে পরে এই সংকট থেকে আমরা এক ধরনের মুক্তি পাবো বলে আমি প্রত্যাশা করি। সেই জন্যে সরকারের উচিত হচ্ছে অবিলম্বে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আরো বেশি পদক্ষেপ এবং দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এই দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।